নমস্কার, বাংলা স্পেয়ার চ্যানেলে আমার সদস্যদের জন্য আমি যে সিরিজ শুরু করছি আজকে তার তৃতীয় পর্ব। আমার বিহারি গুরু হামদি বে। আজকাল কাগজ ভূমিষ্ঠ হয়েছিল 1981 সালের 25শে মার্চ, কিন্তু আমাদের শিক্ষানবিশির কাজটা শুরু হয়েছিল তার বেশ কিছুদিন আগে 9 ফেব্রুয়ারি। সেদিন সে বছর ওই তারিখেই সরস্বতী পুজো পড়েছিল। হাতে খড়ি দেওয়ার পক্ষে এর চেয়ে আদর্শ দিন তো আর কিছু হতে পারে না। এই যে 9 ফেব্রুয়ারি থেকে 25শে মার্চ, প্রায় 1.5 মাসের বেশি সময় জুড়ে আমাদের প্রশিক্ষণ পর্বটা কিরকম ছিল সেটা নিয়ে আমি আলোচনা হয়তো পরে করছি, কিন্তু সবার আগে আমাদের দুর্ভাগ্যের কথাটা বলি। সেটা হচ্ছে ঢুকেই আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যে কতগুলো নাদান ছেলে ছোকরা এসছে, অ্যাভারেজ বয়স হয়তো কারোরই সব মিলিয়ে যদি ধরি 25-30-এর বেশি হবে না, সেই সব এতগুলো গাধাকে এবং মহিলা গাধাকে পিটিয়ে ঘোড়া করার দায়িত্ব আমাদের সম্পাদক গৌরকিশোর দিয়েছেন। সেই লোকটাকে, যে লোকটা আমার ভাইবার দিনে ভাইবা না নিয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল, এবং হাবদি ট্রেনিংটা ছিল সারাদিনের একটা অংশে একেবারে শুরুর দিকে, কেননা বেলা যত বাড়ত হামদির তৃষ্ণাও সমতালে বেড়ে যেত। সুতরাং তাকে ওই ড্রিঙ্ক ব্রেকটা দিতেই হতো। প্রথম দিন আমরা দেখি ভদ্রলোক এরম ছোট ছোট কাগজে এক একজনের জন্য এক একটা করে কপি বরাদ্দ, তাতে টাইপ করে এনেছেন। প্রথম দিন দিয়েছিলেন একটা বিবলিওগ্রাফির, আর তার সঙ্গে প্রথম 10 দিন পর পর তিনি আমাদের ডুজ অ্যান্ড ডোন্টস, যদি পেশাদার সাংবাদিক হতে হয় তাহলে কি কি জিনিস মাথায় রাখতে হবে, কি কি জিনিস ভুলে গেলেও চলবে, এবং কিভাবে মাথায় রাখতে হবে সেটা ভালো করে বোঝার জন্য আমি প্রথমেই বিবলিওগ্রাফিটার দিকে তাকিয়ে থ মেরে গেলাম। সেখানে সাংবাদিকতা সম্পর্কে কি কোনো বইও নেই। অবশ্য তখন এই সাংবাদিকতা বস্তুটা এই শিক্ষা প্রতিষ্ঠানের দোকানগুলিতে আজকে যেমন বেসাতির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তখন তা আদৌ ছিল না। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়েও সাংবাদিকতা বিভাগ ছিল কি ছিল না আমি বলতে পারবো না। যদি থেকেও থাকে তাহলে ডিপ্লোমার বেশি তারা কিছু দিতে পারতো বলে আমার মনে হয় না। সে যাই হোক, আমি ইতিহাসের ছাত্র, ফলত আমি দেখি ওই যে 10টা বইয়ের তালিকা যেটা প্রাথমিকভাবে পড়তে হবে, তাতে শুরু হচ্ছে এল ব্যাসম দিয়ে, মাঝখানে রয়েছে পার্সিভাল স্পিয়ার, যিনি আধুনিক ভারতের ইতিহাসের একজন নামকরা ঐতিহাসিক, ছাত্র জীবনে আমাদের পড়তে হয়েছিল। এল ব্যাসমও পড়তে হয়েছিল, রমেশচন্দ্র মজুমদার, তারপরে বিপান চন্দ্র। মোটামুটি 10টার মধ্যে 7টা না 8টা ইতিহাসের বই আর 2টো জিওগ্রাফির বই। আমার তো তালিকাটা দেখে খুব মজাই লাগলো যে তার মানে কি হামদি বোঝাতে চাইছেন
যে ইতিহাসটা ভালো করে জানা থাকলে সাংবাদিকতায় সুবিধা হবে। আমার তো সেটা জানা ছিল না। আজকে যখন আমি পেশার মানে চাকরি শেষ করে দিয়ে এখন শুধুই শখের মজদুরির মতো করে সাংবাদিকতা করে চলেছি, তখন বুঝতে পারি ইতিহাসের ছাত্র হওয়াটা একজন সাংবাদিকের জ্ঞান, সাংবাদিকের কুশলতা, তার চিন্তা চেতনার পরিসীমা কিভাবে কতটা বাড়িয়ে দেয়। সে যাই হোক, আর তার সঙ্গে যে একটা 10টা বুলেট পয়েন্ট সবই টাইপ করা, কিন্তু তখন কম্পিউটার এসেছে, তাকে আমরা বলতাম পিটিএস মেশিন, হাতেই লিখতে হতো। আমরা লিখতাম, কপি লিখতাম হাতে, তারপর সেটা এই ফটো টাইপ সেটিং এর আমাদের পাশেই একটা ঘর ছিল। সেই ঘরটা খুবই লোভনীয় ছিল, কেননা একদম প্রায় সুইজারল্যান্ডে, শীতকালে সুইজারল্যান্ডের টেম্পারেচার যেমন থাকে সেই রকম টেম্পারেচারে কম্পিউটারগুলো রাখা থাকতো। তো সে যাই হোক, ওই যে টাইপ করা এবং তারপরে বোধহয় সম্ভবত তখন জেরক্সও বোধহয় আসেনি, সেগুলোকে কোথাও থেকে কপি করে কারুরটা আবছা, কারুরটা পরিষ্কার, আমারটা মোটামুটি পরিষ্কার এসেছিল। তার যে প্রথম দিনের প্রথম যে কমান্ডমেন্টটা ছিল, আমি সেটা সংবাদপত্র জয়েন করার আগে একটু আবছা বুঝতাম। জয়েন করার পরে হাড়ে হাড়ে বুঝেছি, যত বয়স বেড়েছে তত সেই উপলব্ধি সঞ্জাত গ্লানি কিভাবে চেপে ধরে সেটাও আমি তার সেই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়েও পাশ করে এসেছি। কি লেখা ছিল ভার্বাটিম আমার স্মৃতি থেকে বলছি, disabuse yourself of such fantasies as freedom of the press. Freedom of the press means freedom of the publisher to publish. হামদি যেহেতু বাংলা বলতে সেভাবে পারতেন না, লিখতে তো পারতেনই না, তার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল ইংরেজিতে। প্রথম দিন শিক্ষানবিশি করতে সরস্বতী পুজোর পুণ্য প্রহরে আমরা কয়েকজন তরতাজা তরুণ তরুণী চেয়ারে বসে প্রথম পাতেই যেমন একটা কাগজ পেলাম, তার শিরোনামে যদি লেখা থাকে disabuse yourself of such fantasies as the freedom of the press. Freedom of the press means freedom of the publisher to publish. সুতরাং এটা যে একেবারেই জানতাম না তা নয়, কিন্তু কানাঘুষ হয়ে জানতাম। আমার বাড়িতে তো কেউ সাংবাদিকতা করেনি, ফলে সেইভাবে ডাইরেক্ট নলেজ আমার ছিল না। কিন্তু আমরা জানতাম যে মত প্রকাশের স্বাধীনতাই বলুন আর সাংবাদিকের স্বাধীনতাই বলুন, সেটা যতটা ইলিউশরি আমাদের দেশে ততটা প্র্যাকটিক্যাল কিছু নয়। অনেক পরে আমি যখন আমার সঙ্গে হামদির সম্পর্ক বেশ গাঢ় হয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রথম দিন প্রথম প্রহরে তোমার প্রথম নোটের প্রথম লাইনে আমাদের এইভাবে ঝাঁকুনি দেওয়ার কি দরকার ছিল? হামদি এইসব ব্যাপারে ছিল নো ননসেন্স ম্যান, এবং রেগে গেলে 4 অক্ষর 6 অক্ষর তো
ফোয়ারার মতো ছুটত। রেগে না গেলেও ওর কথাবার্তা বলার ধরনটাই এমন ছিল যে প্রথম চোটে যে দেখবে বা কথা বলতে আসবে সে বেজায় ঘাবড়ে যেতে বাধ্য। আপনারা সকলে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের নাম জানেন। রঞ্জনদা সে সময় স্কটিশ চার্চ কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন। কেয়া চক্রবর্তী রঞ্জনদার সহকর্মী ছিলেন। গৌরকিশোর ঘোষ খুঁজে খুঁজে রঞ্জনদাকে জোগাড় করেছিল এবং আমাদের ওখানে চাকরি করবেন বলে রঞ্জনদা যেদিন প্রথম এলেন, গৌরবাবু তাকে প্রথমেই বাঘের মুখে বসিয়ে দিলেন। বাঘের নাম হামদি বে। হামদি রঞ্জনদাকে যে ইন্টিমিডেটরি কথাবার্তা বলল তাতে বেদম ঘাবড়ে গিয়ে রঞ্জনদা সেই যে 96 নম্বর রামমোহন সরণি থেকে পালিয়ে গেল, আর খোঁজই পাওয়া যাচ্ছে না। তারপর গৌরবাবুই সম্ভবত তার বাড়ি কোথায় জানতেন, দূত মারফত রঞ্জনদাকে বুঝিয়ে সুঝিয়ে আবার আজকালের অফিসে নিয়ে এসেছিলেন এবং পরে রঞ্জনদা গল্প করতে করতে আমাদের বলেছিলেন, চুড়ে বাবা, ইনি কি মানুষ না মানুষ খেকো বাঘ? আমি বললাম দুটোই। মানুষ বেশিটা আর মানুষ খেকো বাঘের মতোটা উপরের আস্তরণ। পরে অবশ্য দুজনের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান হয়ে গেছিল। রঞ্জনবাবুকে সম্পাদক আমাদের বিনোদনের পাতা দেখার দায়িত্ব দিয়েছিলেন, যা সম্পর্কে হামদির কোনো রকম আগ্রহ ছিল না। বিশেষ করে বাংলা সিনেমায় কি হচ্ছে, বাংলা নাটকে কি হচ্ছে, আমার ধারণা এ নিয়েও উচ্চবাচ্য করতো না, কিন্তু মনে মনে নিশ্চয়ই নাক সিটকত। যত সব এই বেঙ্গলিদের ন্যাকামো। তারপরে যখন আমি জিজ্ঞেস করলাম, হামদি এটা কি তুমি করলে কেন, তখন আমাকে হামদি বলেছিলেন, দেখো স্বাধীর রাতে না বিড়াল মারাটাই ভালো। আমি সেই কারণেই তোমাদের প্রথম দিনের প্রথম উপদেশাবলীতে প্রথম বাক্য হিসেবে এই কথাটা লিখেছিলাম, যাতে ওই যে অনেকে স্টারি আইড হয়ে সাংবাদিকতা করতে আসে, ভাবে এটা একটা খুব রোমাঞ্চকর প্রফেশন, আমার যা ইচ্ছে আমি তাই লিখতে পারি, যা ইচ্ছে করতে পারি, সেটা যে সর্বৈব মিথ্যা। আমি তো আমার সারা জীবন দিয়ে সেটা টের পেয়েছি। ফলে আমার মনে হলো এতগুলো বাচ্চা ছেলে মেয়ে যখন সাংবাদিকতাকেই তাদের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছে, তখন তাদের হতাশ করব আমার সেটা উদ্দেশ্য ছিল না। কিন্তু I decided to call a spade in the beginning itself. এবং এই কথাটা কতখানি খাঁটি সেটা নিয়ে যদি আমি এখন বলতে বসি, রাত কাবার হয়ে যাবে, আগামী কালও কাবার হয়ে যেতে পারে। কখনো ভবিষ্যতে সুযোগ টুযোগ এলে হয়তো আমি এই সংবাদপত্র এবং সাংবাদিকের স্বাধীনতা সোনার পাথর বাটির মতো এই তত্ত্বটা আসলে কি এবং বাস্তবে সেটা কিভাবে প্রতিফলিত হয়, নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই আমি সেটা আপনাদের বলে দিতে পারি। সে যাই হোক,
সবচেয়ে আইরনি অফ দ্য সিচুয়েশন ওয়াজ, এই হামদি বের কারণেই গৌরকিশোর ঘোষকে আজকাল ছেড়ে চলে যেতে হয়েছিল। আমি গোড়াতেই আপনাদের বললাম যে হামদির এক্সটেরিয়ারটা ছিল খুবই খেঁকুড়ে টাইপের। যে কোনো লোক প্রথম আলাপে ভড়কে যেতে বাধ্য। একে তো তার চেহারা মধ্যে এক ছিটে ফোটাও কোনো যত্নের ছাপ ছিল না, বুকের জামায় অজস্র দাগ, প্যান্টে পুরনো প্রস্রাবের দাগ, মুখ দিয়ে ভকভক করে অ্যালকোহলের গন্ধ, তার সঙ্গে অনবরত একটার পর একটা চারমিনারের ঝুলছে ঠোঁটের কোণ থেকে। আর ফোকলা বাবু তার নিজস্ব বিহারি ছাপড়া স্টাইলে কথা বলছেন। দিস ওয়াজ নট ভেরি ওয়েলকামিং ফিচার। ধীরে ধীরে দেখা গেল বাঙালিরা যা করে থাকে, হামদি ওই আজকালের ছোট্ট পরিবারে একটা অ্যান্টিবডির মতো ট্রিটেড হতে শুরু করলেন। না, এই লোকটা একই থাকলে এখানে কাজ করা অসহ্য হয়ে যাচ্ছে, এত অপমান করেন, এত কথায় কথায় উল্টো পাল্টা বলে দেন, এইসব সহ্য করার জন্য তো আর আমরা এত দূর চাকরি করতে আসিনি। দু চারবার আমি শুনেছি আমার কয়েকজন সহকর্মী সাহস করে গৌরবাবুর কাছে গিয়েছিলেন হামদির বিরুদ্ধে কমপ্লেন করতে। গৌরবাবুকে আমি যেহেতু খুবই ঘনিষ্ঠভাবে চিনি, সেই কারণে আমি ওর শরীরের ভাষা পড়তে পারতাম। যখন আমি দেখতাম ওই রকম একটা আমুদে মানুষ, তিনি একটি কথাও বলছেন না, মন দিয়ে শুনছেন আর গোফে তা দিচ্ছেন, তখন বুঝে নিতে হবে গৌরানন্দ কবি ভিতরে ভিতরে বেদম ক্ষুব্ধ হচ্ছে। ফলে গৌরকিশোর পাত্তাই দেন। ততদিনে আজকালের মালিক লস অ্যাঞ্জেলেসে থাকা অভিক ঘোষ মাঝে মাঝেই কলকাতায় আসতেন, আর কলকাতায় থাকলে প্রতি সপ্তাহে একদিন তার জামির লেনের বাড়িতে এই আজকালের সম্পাদকীয় এবং অসম্পাদকীয় দুটো বিভাগ থেকেই যারা প্রধান মাথা তাদেরকে ডেকে পাঠাতেন। আমি বলতাম আজকালের সেন্ট্রাল কমিটি, এবং আমি সেই কমিটিতে জায়গা পেয়েছিলাম অ্যাজ দ্য ইয়াংগেস্ট মেম্বার। তার কারণটা ছিল আমাকে শিক্ষানবিশী করতে হয়েছিল 6 মাস। তারপরেই এক ধাপে আমি ট্রিপল প্রমোশন পেয়ে চিফ সাব এডিটর হয়ে গিয়েছিল। নর্মালি ট্রেইনি সাব এডিটর থেকে সাব এডিটর হিসেবে একজন নিযুক্ত হবে। প্রথম ধাপের প্রমোশন হচ্ছে সিনিয়র সাব এডিটর, দ্বিতীয় হচ্ছে চিফ সাব এডিটর, তারপরে ডেপুটি নিউজ এডিটর ইত্যাদি। আজকালে কোনো নিউজ এডিটর ছিল না। গৌরবাবু নীতিগতভাবে কোনো নিউজ এডিটর রাখবেন না বলে স্থির করেছিলেন। আর চিফ সাব এডিটর ছিলাম আমি একা। ফলত যে শিফটের আমি ইনচার্জ থাকতাম সেটা তো আমার দেখভাল করতেই হতো। যে শিফটে সরাসরি আমি দায়িত্বে ছিলাম না, সেটাকেও দূর থেকে পরিচালনা করা বা তাদের সঙ্গে যোগাযোগ করা, কি করলে কি ভালো হয় পরামর্শ দেওয়া,
তখন থেকে, সেই ছোট বয়স থেকেই আমি একটু নেতা বনে গেছি। সেই জন্যেই আমার যে আমার নিজের ফ্রেটার্নিটিতে এত কিলো কিলো বন্ধু, যারা সামনে ওই আর কি আমাকে মমতা ব্যানার্জি ঠাউরে আমার মধ্যে পার্থিব সব গুণ আবিষ্কার করত, আর পিছন ফিরলেই ঈশ্বর জানে কি ভাষায় গালাগাল দিত। তো সে যাই হোক, সেসব জিনিস পরে অনেক বেশি করে উপভোগ করেছি, যন্ত্রণাও পেয়েছি। তো সেই অভিক ঘোষের বাড়িতে আমরা যেতাম, স্টক টেকিং হতো, কাগজের কোনটা ঠিক কোনটা ভুল। অভিক ঘোষও দেখেছি তখন পারতপক্ষে বাংলা বলতেন না, কিন্তু তার ইংরেজি তো আর হামদির মতো ছিল না। তার ইংরেজি ছিল ওই আর কি মার্কিন, একটু উচ্চারণ ঘেঁষা ইয়াংকি ইংলিশ। একটা সব সময় একটা পাইপ খেতেন, পাইপের তামাকের সুগন্ধটা খারাপ ছিল না। ওই মিটিংয়ে হামদি আর আমি একই গাড়িতে যেতাম, ফিরতামও একই গাড়িতে। অবাক হয়ে দেখতাম যে হামদি একা আমাকে পেয়ে গাড়ির ভিতর বক 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 করেই যাচ্ছে, সে ওই অভিক ঘোষের বাড়িতে ঢুকেই মৌনী বাবা হয়ে যেত। যতক্ষণ মিটিং চলতো সে তাতে পার্টিসিপেটই করতো না। মুখের সামনে কখনো একটা কাগজ, কখনো বই, কখনো বা একেবারে বেমালুম ঘুমিয়ে পড়ে সে সময়টা অতিবাহিত করে দিত। আর ফেরার পথে আমাকে বলতো, হোয়াট এ ব্লাডি ওয়েস্টেজ অফ টাইম। সে যাই হোক, অভিক ঘোষও নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন যে ये चीज है मस्त मस्त। গৌরবাবু কাকে নিয়ে এসেছেন আলিপুর চিড়িয়াখানা থেকে আমার কোম্পানিতে কাজ করার জন্য? এতদিন পর্যন্ত যে কমপ্লেনটা গৌরবাবুর পর্যন্ত পৌঁছতো, কিছুদিন পরে দেখা গেল তারা সোজা জামিন লেন পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং ক্রমাগত একই কমপ্লেন করছে। এবং তাদের সাংঘাত হলেন তখন আজকালে কাজ করা কিছু উচ্চ পদস্থ কর্মকর্তারাও। শেষ পর্যন্ত অভিক ঘোষ নিজেই খুব বিরক্ত হয়ে গৌরকিশোরকে বললেন যে, গৌরদা, আমি তো আপনার কোনো কাজে ইন্টারফেয়ার করি না, সেটাই আমাদের ডিল ছিল, কিন্তু আপনাকে আমি আজকে একটা অনুরোধ করছি এবং আই উইল নট অ্যাকসেপ্ট নো ফর অ্যান আনসার। গৌরবাবু তো এইসব কথার মুখে কোনো জবাবই দেন না, চুপ করে থাকেন। উনি জিজ্ঞেস করলেন কি? বলল, হামদি বেকে আর এখানে রাখা চলবে না। অভিক ঘোষ যেই এ কথা বললেন, হাতের ছাতাটা উপর ভর করে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন গৌরকিশোর। বললেন, অভিক, সেক্ষেত্রে গৌরকিশোর ঘোষও আজকালে আর চাকরি করবে না। তিনি যে এত বড় একটা কথা বলে এসেছেন মালিকের বাড়িতে, অফিসে ফিরে কেউ তা টের পায়নি, আমিও না। টের পাওয়ার কোনো প্রশ্নও ছিল না। পরের দিন আমার মর্নিং ডিউটি ছিল। অফিসে গিয়ে শুনি
এখানে সেখানে ছোটখাটো জটলা ফিস করে আমার বন্ধু বান্ধব সতীর্থরা কথাবার্তা বলছে। ব্যাপার কি না, আজ সকালে গৌরবাবুকে তার পাইকপাড়ার সরকারি নিবাস থেকে আনতে যথারীতি অন্য 10 দিনের মতো অফিসের গাড়ি গিয়েছিল, এবং ওই গাড়ির একটা বিকল্প চাবি গৌরবাবুর কাছেও থাকতো। তা ড্রাইভারকে দেখে তিনি নিজের কাছে গচ্ছিত চাবিটা তার হাতে তুলে দিয়ে বললেন, তোমাকে কষ্ট করে আর আসতেই হবে না। বেচারা বিহারি ড্রাইভার তাজ্জব বনে গিয়ে ফিরে এসে বলল, गौरबाबू तो इधर शायद और नहीं आएंगे। অভিকের বাড়ি থেকে বেরিয়ে আমার ধারণা জ্যোতিদা ওই জ্যোতির্ময় দত্তর বাড়িতে গিয়েছিল হামদিকে কি ঘটেছে তা জানাতে। ফলে হামদি গট হিজ সিগন্যাল। সকালে সেও আসলো না। গৌর কিশোর ঘোষও আমাদের কাউকে কিচ্ছু টের না পেতে দিয়ে তিনি চাকরিটা ছেড়ে দিলেন। হাতে কলমে আমরা বুঝলাম কেন হামদি আমাদের শিক্ষানবিশির প্রথম দিনে ওই রকম একটা বেদনাদায়ক কথা লিখেছিল। Disabuse yourself of such fantasies as freedom of the press. কত বড় সত্যি কথা! মাত্রই কয়েক মাসের মধ্যে আমার প্রথম কর্মস্থলেই প্রথম 2 জন গুরুকে কেন্দ্র করে যে বিপর্যয়ের ঘটনা ঘটল, ওই আপ্তবাক্যের লেজিটিমেসি নিয়ে তারপর সারা জীবন আমি কখনো কোনো প্রশ্ন তুলিনি। নমস্কার, আমি বলেছিলাম সপ্তাহে 5 দিন আমি বলবো, শনি রবিটা আর বলবো না, অন্য কিছু আপনাদের যদি পারি উপহার দেব। সেই জন্যে এটা অমীমাংসিত রইল। আমার সমস্যা হচ্ছে আমি এইসব প্রসঙ্গে কথা বলতে গেলে নিজের উপর নিয়ন্ত্রণই কিছুটা হারিয়ে ফেলি। হামদি যেমন মদ্যপানের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যেখানে খাচ্ছে সেখানেই ঘুমিয়ে পড়তো, আর ঘুমানোর আগে ভুল ছুড়ে ওই বাজখাই গলায় কি সব শাস্ত্রীয় রাগ আওড়ানোর চেষ্টা করত, আমিও তেমনি এই আলোচনায় এলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আপনারা কিছু দয়া করে মনে করবেন না। হামদি প্রসঙ্গ কবে শেষ হবে সেই গ্যারেন্টি আমি আপনাদের দিতে পারছি না, কিন্তু এই গ্যারেন্টি দিচ্ছি সোমবার যথারীতি আবার হামদির হাত ধরে আপনাদের দরবারে হাজির হব। আর আগামীকাল ও পরশু যদি সম্ভব হয় তাহলে আপনাদের জন্যই অন্য কোনো কাহিনী নিয়ে আসব যদি পারি। ভালো থাকবেন, নমস্কার।